আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি এমপি তামিম সরকার। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। পর্ব সংখ্যা ৫। আশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথেই এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকালের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে আশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকার কথোপকথনের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে। আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথাতে সবাই বসে পড়ে, কিন্তু মনে ভয় রয়ে গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাসান চোখটা ডুমুন্টের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকার সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর রক্তে ভেজা। পরক্ষণে তানভীর সরকারের কানে গুড়ানো আওয়াজ আসে। তিনি নিচে তাকান আর শুকনো ঢোক গেলে খালেদ রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজন প্রিন্ট ভিজিয়ে যায়। আব্বা, আমার আব্বা হইতাছে আমার জান। যেই কথা দিয়ে আমার আব্বাসানকে মারার পরিকল্পনা করেছিল সে মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে হয়ে থাকা বাকি ৭ জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে আমার আব্বার দিকে সেই চোখ দিয়ে তাকাইব, তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিমে নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বয় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দরমহলে। আইয়ুব, জিকর্তা লাশগুলোকে সরার বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আগে করতাম বিকেলবেলা। তানভীর সরকার আরও অন্যান্য নেতারা সকলে বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিম রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম বরাবরই একই রকমের স্টাইলে ফলো করে। পরনে আরশার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গাঁথা আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাতে পকেট, চোখে কঠোরতা আর মুখে দুর্নীতিবার দাপট। হাতে মোটা স্বর্ণের লকেট আর চোখের চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষেরা নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথের নিচে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওভাবেই তারা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয়ে কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে বা তামিম সরকার মুখোমুখি হবে, এটা ভেবে সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আশিনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল, যাকে পুরো শহরের মানুষ দমের মতো ভয় পায়। তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে।
সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে বেলকনিতে যে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায়। তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজতে পারছে না। সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে রেখে সুভা ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? সুভা, জি মা, তোর বান্ধবী কাকর এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানার মতো এমন কিছু তো আজকে নেই। তাহলে কিরে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে এলো। সুভা আসার সাথে সাথে কাকল তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে চেয়ে তোমরা। কাকলে সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সুভা, তামিম সরকার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলের কথা শুনে সুভা ভয়ে আরো বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এত লেট কেলা? ভা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে তড়িতে উঠে পড়ে আর মনে মনে আরেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গত চলতেও বাড়াচ্ছে। সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথে যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে ফোড়াবাড়ির সামনে থামে। সুভা গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিমের পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাবি সব আইছে। তবে হাতের ইশারার দিকে সবাইকে চলে যেতে বলে আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছন ফিরে তাকায় সুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেস, আকাশ থেকে নেমে আসে পরি লাগছে সুভাকে। সুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদম যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়। সুভাকে ভয়ে নিচের জামা খামচে ধরে। সুভা তামিমের থেকে বেশ খাটো হয়। তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার ঘরেতে তোমার জামা চাক উঠবে। তামিমের কথা শুনে সুভা ভয় আরো বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজ থেকে মুখ ফুটে কথাও বলে না। এখন বাড়ি যাও, ওই মাহির তোর ভাবিকে বাড়ি দিয়ে আই। মাহির এসে খুব সম্মানের সঙ্গে সুভাকে নিয়ে যায়। সুভা যতক্ষণ যায় তামিমও একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম সে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনা করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথেই তার মা জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো? এত তাড়াতাড়ি কীভাবে শেষ হলো? সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছে। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা শেষ তো সুভা বুঝতে গেছে। অবশ্যই তামিমের ভয়াবহতার কথা সুভা আগেও শুনেছে, যাকে সবাই ভয় পায়, সেই পড়ল সুভার গলায়। সুভা নিজের নিয়তির কথা ভেবেই ভেঙে পড়ে। সুভা কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরো বেড়ে যায়। এভাবে দুবার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান নট হ্যান্ডেল মি।
তামিমের টেক্সট পাওয়া মাত্র সাথে শুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ শুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর শুভা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসছে, সি ইউ টু নাইট। টেক্সটটা দেখা মাত্র শুভার আতঙ্ক আরও বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে? পর্ব 6। তামিমের এক লাইন টেক্সট দেখে শুভা আটকে ওঠে। সি ইউ টু নাইট মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে। শুভা কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে তামিমের ভয়ে আরেক দিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশন প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেসেজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিলেন সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়শা সরকার। নরম স্বভাবের আয়শা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণ কটু কথা বললেও তার চোখে বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতে আয়শা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলতে চাই। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছেন? আয়েশা সরকার মুচকি হেসে বলল, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানেন। শত চেষ্টা করে তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিজ্ঞাসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকে। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমের দেখা তারা চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটকে হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আর এক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটেফোঁটাও লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে নেতারা খাবার থুয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়, ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা চান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছলে নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়ে নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বারবার হাঁটু গেড়ে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছো বাবজান? না আব্বা, খায় না এখনো। ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিচের কক্ষে চলেছে আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্রই কর্মচারীদের নিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে একটা সাদা পাজামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসা মাত্র ভয় নেতারা দাঁড়িয়েছে। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকার নামেই হয়। তামিম চেয়ারে টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্রই তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাতে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম খানি খেতে খেতে বলে, না বাবজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারা না দেখলে আমার ঘুম আসছে না। তামিম বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সে বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হইনি সে কতটুকু আমার বিশেষ মানুষ, তার বাড়িতে তুলে আনবনি। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ।
নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছিয়ে দেন। সুভা ভয়ে আতঙ্কে ঘুমাতে পারে না। লেট নাইট চালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়েছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতে কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তামিম তার সামনে চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকে বা বসে আছে? সুভার মা বাবা কেউ কিছু বললো না। সব মিলে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে এসে বসে পড়ে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে। অ্যাকাউন্টিং। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখা আর সুভার চেয়ার টেনে নিচে চেয়ারের কাছে আনে। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভেতরে জানোয়ারটা আর থামবে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি আমার কখনো পালাতে চাও এই ভালোবাসা তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তার নিজ হাতে মুছিয়ে দেয় আর সুভার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাত্রের সময় দিলাম, কাল বিকেল 5টায় আমি তোমার উত্তরে অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শুনে। ভয় তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়। যে ঘুরে আবার আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার গালে কিস করে। উত্তরটা যে হ্যাঁ হয় পরম সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গা ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথর মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনে যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়িতে চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরম সুন্দরী, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার নিস্তার নেই আমার হাত থেকে। পর্ব 7। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তামিমের বাপ তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থাকে, শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এবার তানভীর সরকার একটু নড়েচড়ে বসেন। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের চা দেখতে পাই। আপনাকে যেখানে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখলাম আপনার ছেলেও একদিন সে কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বললেন, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেতি তো খোড়া খোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলেন, যে আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পেরে তানভীর সরকার, একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এইভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকারে 1 কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকে পড়েন। তামিম তখন একদৃষ্টিতে স্ক্রিনে সুভার নাচের ভিডিও দেখছিল।
কে এলো কে গেল কোনো হেলদোলই নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়তে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকার বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। বাবা চান একটা কথা বলি আপনাকে। তামিম আর বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশন দরকার আছে আব্বাসান? তানভীর সরকার মুচকে হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন না আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাসান, আমার আম্মাকে, আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাসানের দিকে তাকায়। বাবা চান, আপনি আমার একমাত্র সন্তান, আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনারও চোখ দুটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পাবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনারা যারা মারার পরিকল্পনা করে তাদের মারাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কারা মরা কখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারা অন্য জীবনের ক্ষতি হয়। সেজন্য আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্য তার পাপের ফলস্বরূপ তামিম এখনো দ্বিতীয় তানভীর সরকার পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাসান। তানভীর একটু ঘাবড়ে সে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলে সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এ সর্বনাশ সে সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবারও বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকার কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মাদারচোদ, কারো তো বড় সাহস, দাঁড়া আসতেছি। তামিম কল রিসিভ করে খুব রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলেও সে কিছুই বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকার বুঝে গেছেন কালকের সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার 5 জন বডিগার্ড তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক হয়েছেন। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, ওই মানিক, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড়ে গিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকার আতঙ্ক বাসা বেঁধে। তামিম সেদিন খেপে যায় যেদিন তার ভেতরে জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমে শহরের দেয়ালগুলো ভালোমতো দেখে আর রাগে চল শক্ত করে ফেলে। প্রতিটি দেয়ালে তার আব্বাসানের ছবিতে জুতোর ছাপ দেয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পিছনে ভরিয়ে তানভীর সরকার প্রতিটি পোস্টারে দেয়া। পোস্টারগুলো দেখা মাত্রই তামিমের ভেতরে জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়াই দিতেছি না, ওরে ধরে রঙ্গমঞ্চখানে নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরে আনার জন্য। আর তামির, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানে। আজকে আর এক আশিনগরের রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আশিনগরের লাল রং রঞ্জিত হবে। আজকে আরেকবার আশিনগরের লাশের বিছানা বিছানা পড়বে।
ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি ও তার দলের লোকদের ধরে আনা হয়, এসে তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কামাল পাটোয়ারিকে দেখা মাত্রই তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে চাপিয়ে পড়ে কামাল পাটোয়ারির ওপর। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টারে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি 6 টুকরো করবো, মাদারচোদ। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তার ওপর। এক এক করে 24 জনকে তামিম পরপারে পাঠায়। বড় হতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা আগে আমার আব্বা যেন পোস্টারগুলো নতুন করে লাগা। আর সাকিব ভাই রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলো গাড়িতে রেখে বোম ব্লাস্ট করানো হয়, যেন এটা নর্মাল ঘটনা লাগে। প্রায় 7.5 ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাসান হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি। প্রায় 7.5 কেটে যায় সুভার চিন্তার আর ভয়। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবে রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরক্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নম্বরে দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়, পরপর টেক্সট রাখে। তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলে ও সে যে খুব রেগে আছে তা বোঝা যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটা কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের সই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ চাই। তামিম সুভার ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে রাখে। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তামিমের ঠেট শুনে সুভার শুকনো ঢোক গিলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। সুভা মায়ের গলা আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজে দেখতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথা আগামাথা কিছুই বোঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হয়ে তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টা কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার আরেকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যে তাদের সাথে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতে সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবার কিভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজ টিচার মাথা চাকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিজে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে। সারাদিন ঘোড়া জিপ নিয়েই থাকে, কিন্তু সুভার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামছে।
তামিম সুভার পাশের সিটে বসে তারা হাত ধরে ফেলে। এখনো তো কাঁপাকাঁপি মতো কিছুই হয়নি। নার্ভাস হচ্ছে কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পুরা বাড়ি নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পুরা বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে, ক্যা জানে তু মেরে। সুভা ভয়ে আরো বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুভার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই পর্বটায় 10টা লাইক হলে পরবর্তী পর্ব দিব। ধন্যবাদ।